নমস্কার বন্ধুরা, ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রত্যেকটি কাহিনী জীবনের নতুন একটি শিক্ষা দিয়ে যায়। আজকের কাহিনীটিও আপনাদের জীবনে একটি নতুন শিক্ষা দেবে। তাহলে চলুন আজকের কাহিনীটি দেখে নেওয়া যাক। এই 4 প্রকারের ব্যক্তির থেকে সব সময় নিজেকে বাঁচিয়ে রাখুন, নিজেকে দূরে রাখুন, কখনোই বিপদে পড়বেন না। দাক্ষিণাত্যে মহিলারপ্য নামের একটি নগর ছিল। সেই নগরেই বর্ধমানক নামের এক বণিক বাস করতেন। তিনি দেশে দেশে বাণিজ্য করে ফিরতেন। একদিন বর্ধমানক কিছু পণ্যদ্রব্য নিয়ে যাত্রা শুরু করলেন মথুরা নগরের উদ্দেশ্যে। বর্ধমানকের গাড়িটার জন্য 2টি হৃষ্টপুষ্ট বলদ ছিল। তিনি তাদের খুব ভালোবাসতেন। বলদ দুটির নাম ছিল সঞ্জীবক ও নন্দক। অনেক দূর এসে গেছেন তারা। সামনেই যমুনা নদী। এমন সময়েই সহসা গাড়িটা দাঁড়িয়ে পড়ল। নদীর কাদায় সঞ্জীবকের পা আটকে গেল। কোনো ক্রমেই সঞ্জীবক পা তুলতে পারছিল না সেই কাদা থেকে। বণিক বর্ধমানক খুবই বিচলিত হয়ে পড়লেন। এখন কি করা যায়? 3 দিন অপেক্ষা করলেন সেখানে, কিন্তু সঞ্জীবক সুস্থ হতেই চাইছিল না। কিন্তু সঞ্জীবক তার মচকানো পা নিয়ে মোটে চলতেই পারছিল না। অগত্যা তাকে রেখে মথুরার পথে যাত্রা করতে মনস্থ করলেন বণিক। 2 জন অস্ত্রধারী প্রহরীকে দেখাশোনা করার জন্য রেখে গেলেন সেখানে। সঞ্জীবক সুস্থ হলেই যেন তারা সঞ্জীবককে সেখানে নিয়ে যায়। কিন্তু প্রহরী 2 জন বণিকের দেওয়া দায়িত্ব পালন করল না। অল্প সময় সেখানে থেকে তারাও মথুরার দিকে যাত্রা শুরু করল। বর্ধমানকের কাছে হাজির হয়ে তারা জানালো সঞ্জীবক মারা গেছে। তারা তাকে সৎকার করেই এখানে এসেছে। বণিক এই সংবাদে খুবই দুঃখিত হলেন। আর কি বা করা যাবে? যথাসময়ে বাণিজ্য সেরে দেশে ফিরে গেলেন তিনি। বন্ধুরা, বিদ্বান ব্যক্তিরা বলেন অবিশ্বাসীর বিশ্বাস করতে নেই, আর বিশ্বাসীরও বিশ্বাসের পরীক্ষা সময় সময় নিতে থাকা উচিত। বর্ধমানক তার সেই প্রহরীদের উপর অন্ধ বিশ্বাস করেছিল। এদিকে সঞ্জীবক নদীর ধারে পড়ে আছে, দেখার কেউ নেই। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর কাদা থেকে উঠে দাঁড়ালো সে। নদীর ধারেই ছিল সবুজ ঘাস। সঞ্জীবক আর কোথায় যাবে? সেখানেই রয়ে গেল সে। নদীর ধারের ঘাস খেয়ে বেড়ায়, শিং দিয়ে উয়ের ঢিপি ভাঙে, আর আকাশের দিকে তাকিয়ে গর্জন করে ওঠে। সেই গর্জনে পাহাড় ও বন জঙ্গল কেঁপে ওঠে। সেই বনে ছিল পিঙ্গলক নামের এক সিংহ। দলবল নিয়ে শিকারের আশায় ঘুরে ক্লান্ত হয়ে নদীতে জল পান করতে নামছিল। ঠিক সেই সময়ে গর্জন করে উঠল সঞ্জীবক। পশুরাজ পিঙ্গলক ভয় পেয়ে আর জল পান করল না। ভয়ের চোটে এক লাফে সে গিয়ে পড়ল এক ঝোপের ভিতর। কিন্তু সে তো রাজা, সে ভয় পেয়েছে, এটা সে তার সঙ্গীদের দেখালো না। এদিকে বনের ভেতর বসেছিল 2টো শেয়াল। তাদের নাম দমনক ও কর্টক। তারা লক্ষ্য করল সিংহরাজের এই কাণ্ড কারখানা। তারা এক সময় এই সিংহরাজের মন্ত্রী ছিল, তবে নিজেদের কিছু ভুলের কারণে এখন তারা অধিকারচ্যুত হয়ে ঘুরে বেড়াচ্ছে। 2 শেয়ালের মধ্যে দমনক ছিল খুব চালাক। সে কর্টককে বলে উঠল, ব্যাপারটা কি বুঝেছ? আমাদের রাজামশাই খুবই ভয় পেয়ে গেছেন। কর্টক বলল, তাতে আমাদের কি? আমরা তো আর তার মন্ত্রী নই যে তাকে এখন আমরা গিয়ে পরামর্শ দেব। দমনক হেসে বলল, আমাদের আবার মন্ত্রিত্ব ফিরে পাওয়ার সুযোগ নিতে হবে। বুদ্ধি করে তার উপকার করে তার প্রিয় পাত্র হতে হবে। রাজা এখন খুব ভীত। এই সময় মহারাজের পাশে দাঁড়ানো দরকার। তাকে বশ করার এই তো সুযোগ। উত্তরে কর্টক বলল, দেখো, যেতে চাও তুমি যাও, আমি যাব না, আমি এখানেই রইলাম। দমনক এগিয়ে গেল পশুরাজের দিকে। সেখানে দল বল নিয়ে বসে আছে পিঙ্গলক। দমনককে এগিয়ে আসতে দেখে বলল, কি হে দমনক, এতদিন পর কি মনে করে? বিনয়ের সঙ্গে দমনক বলল, কোনো রকমে বেঁচে আছি মহারাজ।
তবে একটা গোপন খবর নিয়ে এলাম, আপনাকে তা গোপনে জানাতে চাই। পিঙ্গলক ইশারা দিয়ে তার সমস্ত সঙ্গীদের সেখান থেকে সরে যেতে বলল। সঙ্গীরা চলে যেতেই দমনক বলল, মহারাজ, নদীতে নেমে জল না পান করে চলে এলেন কেন? দমনকের কথা শুনে পিঙ্গলক বলল, জল তেষ্টা তেমন পায়নি আর কি। দমনক বলল, না মহারাজ, আপনি নিশ্চয়ই কোনো বিশেষ কারণে ফিরে এসেছেন, আমি জানি। তবে আপনি তা গোপন নিশ্চয়ই রাখতে পারেন, কারণ সব কথা সকলকে বলা যায় না। পশুরাজ ভাবল শেয়াল মাত্রই চালাক, হয়তো দমনক তার ভয় পাওয়ার কথা জানতে পেরে গেছে, তাই এর কাছে কথা গোপন না রাখাই ভালো। বন্ধুরা, যে ব্যক্তি আপনার সম্বন্ধে সবকিছু জানে, যে ব্যক্তি আপনার রহস্য জানে, তার কাছে শুধু শুধু কোনো কিছু লুকিয়ে কোনো লাভ হয় না, বরঞ্চ নিজেরই উপহাসের পাত্র হতে হয়। তখন পশুরাজ সিংহ ভাবতে লাগলো, হয়তো এই মন্ত্রী আমাকে কোনো সাহায্য করতে পারে। এমনটা ভেবেই সিংহ বলতে লাগলো, তোমার কাছে কিছু লুকিয়ে আমার কোনো লাভ নেই। আসলে নদীতে জল খেতে গিয়ে ভয়ঙ্কর গর্জন শুনলাম। ওই প্রাণীটি নিশ্চয়ই খুবই ভয়ঙ্কর হবে। ভাবছি এখানে থাকা হয়তো আর নিরাপদ নয়, এই বন ত্যাগ করে অন্য বনে যাওয়া উচিত। উত্তরে দমনক বলল, না না, এখন যাবেন কেন? আগে আমাকে ভালো করে বিষয়টা জানতে দিন মহারাজ, আমি জেনে এসে সব আপনাকে জানাবো। তখন যদি মনে হয় চলে যেতে হবে তবে যাবেন। সিংহ বলতে লাগলো, তুমি সেখানে যেতে সাহস করো? দমনক উত্তরে বলল, আপনার জন্যে আমি সব করতে পারি মহারাজ। এই বলে শেয়াল দমনক সেই গর্জন লক্ষ্য করে এগিয়ে গেল। নদীর তীরে গিয়ে দেখল এক হৃষ্টপুষ্ট বলদ মনের আনন্দে ঘাস খাচ্ছে আর মাঝে মাঝে ওপর পানে তাকিয়ে গর্জন করে উঠছে। দমনকের খুবই আনন্দ হলো। ভাবল এই বলদের সঙ্গে পশুরাজের বন্ধুত্ব করিয়ে দিয়ে নিজের মন্ত্রিত্ব ফিরে পেতে হবে। কার্য উদ্ধারের এই তো সুযোগ। দমনক ফিরে এসে পিঙ্গলককে প্রণাম করে বলল, আমি দেখে এসেছি মহারাজ। শুধু তাই নয়, তার সঙ্গে আলাপও করে এসেছি। মহারাজ, সে নয়, কৈলাস পর্বতের শিব ঠাকুরের বাহন বলদ। বরফ ঢাকা পাহাড়ে কোনো ঘাস নেই বলে এই নদীর ধারে ঘাস খেতে এসেছে। সিংহ মহারাজ বলল, তাহলে কি উপায়? উত্তরে দমনক বলল, মহারাজ, সে উপায় আমি করে এসেছি। তাকে বলেছি আমাদের মহারাজ দেবী দুর্গার বাহন, কদিনের জন্য দুর্গার কাছে অনুমতি নিয়ে বেড়াতে এসেছেন এই বনে। আপনি অতিথি, আসুন তার কাছে। তারপর দমনক বলল, মহারাজ, সে রাজি হয়েছে আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে। এসব কথা শুনে পিঙ্গলক আহ্লাদিত হলো। বলল, তুমি সঠিকই আমার মনের কথা বুঝেছ। আজ থেকে তোমাকে আবার মন্ত্রিত্বে বহাল করেছি। দাঁড়িয়ে রইলে কেন? যাও, তাকে আমার কাছে নিয়ে এসো। দমনক আনন্দিত হলো। ভাবল, বুদ্ধিতে কি না হয়। বুদ্ধিং যস্য বলং তস্য। বুদ্ধি দিয়ে সিংহরাজকে হাত করেছি, মন্ত্রিত্ব ফিরে পেয়েছি। এখন তাকে এখানে আনতে হবে। ধূর্ত দমনক আবার নদীর ধারে হাজির হলো। গিয়ে বলল, ওহে, তুমি কে? এখানে কি মনে করে? বলদ ঘাস খেতে খেতে মুখ তুলে বলল, আমার নাম সঞ্জীবক, আমার নিবাস মহিলারোপ্য নগরে। তোমার পরিচয়? দমনক বলল, আমি এই বনের রাজার মন্ত্রী। আমাদের রাজার নাম পিঙ্গলক। আমার মনে হয় এই বিপদসংকুল বনে একা একা না থেকে তোমার আমাদের মহারাজের সঙ্গে বন্ধুত্ব করে নিরাপদে তার সঙ্গে থাকা উচিত। কেন বেঘরে বন্য পশুদের হাতে পড়ে প্রাণটা দেবে? চলো চলো, আমাদের সঙ্গে চলো। সঞ্জীবক বলল, ঠিকই বলছো, প্রকৃত বন্ধুর মতো কথা বলেছ। উত্তরে দমনক বলল, ঠিকই তো বলেছি, কিন্তু মহারাজের বন্ধুত্ব পেয়ে যেন আবার আমাকে ভুলে যেও না, উপকারীকে মনে রেখো। এভাবেই দমনকের কৌশলে পিঙ্গলক ও সঞ্জীবকের মধ্যে বন্ধুত্ব হলো, গভীর বন্ধুত্ব। কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। দুজনে একসঙ্গে খায়, একসঙ্গে গল্প করে আর একসঙ্গে ঘুমায়। সিংহ মহারাজ হয়ে গেলেন তৃণভোজী, হিংসা পরিত্যাগ করলেন। পশুবধ বন্ধ হয়ে গেল। পশুবধ বন্ধ হওয়ায় রাজার অনুচরেদের অসুবিধা হতে লাগলো।
তারা তো আর তৃণভোজী নয়। রাজার শিকার করা উদ্বৃত্ত খাদ্য তো তাদের প্রাপ্য। এখন কি হবে? বনের পশুদের তো রাগ গিয়ে পড়ল দমনকের ওপর। ওই মন্ত্রীর জন্য যত দুর্দশা আমাদের। বনের সমস্ত মাংসাশী পশুরা দমনককে চেপে ধরল। একদিন দমনক তার সঙ্গী কর্টককে বলল, কি ভুলই না করেছি, রাজার সঙ্গে বলদটার বন্ধুত্ব করিয়ে দিয়ে এখন যত দুর্দশা। পিঙ্গলকের সঙ্গে সঞ্জীবকের বন্ধুত্ব বিচ্ছেদ করতে হবে, যে করেই হোক তাদের দুজনকে আলাদা করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। কর্টক বলল, আবার আমাদের মন্ত্রিত্ব খোয়াবে নাকি? দমনক বলল, পাগল, এই মগজের বুদ্ধির জোরে সব হবে। ওদের দুজনের বন্ধুত্ব যাবে, কিন্তু আমাদের মন্ত্রিত্ব যেমন আছে তেমনই থাকবে। দেখোই না কি করি। এরপর থেকে দমনক কেবলই ভাবতে লাগলো কিভাবে বিচ্ছেদ ঘটানো যায় পশুরাজ আর বলদের মধ্যে। ব্যাপারটা খুব সহজ নয়, তবুও করতে হবে। সুযোগ এসে গেল একদিন। পশুরাজ একাই শুয়ে শুয়ে নিজের গা চাটছে। বলদ সঞ্জীবক ধারে কাছে নেই। এই অবস্থায় কাজ হাসিল করতে হবে ভেবে দমনক গদগদ হয়ে প্রণাম করে মহারাজকে বলতে লাগলেন, মহারাজ আমার প্রণাম নেবেন। দমনককে দেখে পিঙ্গলক বলতে লাগলো, আরে মন্ত্রী যে, এসো এসো, তা কি খবর তোমার? উত্তরে দমনক বলল, খবর ভালো মহারাজ, আপনার মঙ্গল কামনায় আমি সর্বদা ব্যস্ত। একটা কথা বলার জন্য আমি এসেছি মহারাজ। কথাটা অপ্রিয়, তবু কথাটা আমার আপনাকে বলতে হবে। সঞ্জীবক আপনার উপর বিরূপ হয়েছেন। তিনি আপনার বন্ধুত্ব আর কামনা করেন না। তিনি তার গোপন ইচ্ছাটা আমাকে জানিয়েছেন। আপনাকে মেরে তিনি রাজা হতে চান, আমাকে মন্ত্রী করবেন বলছেন। আপনাকে তাই একটু সাবধানে থাকতে বলছি। পিঙ্গলক বলল, আরে না না, ও তো আমার বন্ধু, ও এমনটা করতেই পারে না। দমনক বলল, কিন্তু গোপন কথাটা আমাকে জানিয়েছিল সে। আর মহারাজ, আমি আপনার নুন খেয়েছি, তাই আপনার সঙ্গে আমি প্রতারণা করতে পারবো না। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, আমি আপনার মঙ্গলের জন্য বলছি মহারাজ, একটু সাবধানে থাকবেন। পারলে ওকে শেষ করে দিন। অমন অকৃতজ্ঞকে কখনোই বিশ্বাস করবেন না। অকৃতজ্ঞকে বিশ্বাস করলে তার পরিণতি ভালো হয় না। পিঙ্গলক বলল, তুমি কি প্রমাণ করতে পারবে যে সঞ্জীবক আমাকে হত্যা করতে চায়? দমনক বলল, এ আর এমন কি কঠিন ব্যাপার? ও আমাকে বলেছে কালই ও আপনাকে মারবে। দেখবেন কালই সকালে চোখ মুখ লাল করে নাক ফুলিয়ে ঠোঁট কাঁপাতে থাকবে সে। আপনাকে সে মারতে চায়, এ সবই তার প্রমাণ। মহারাজ, তার আক্রমণের আগে আপনি তাকে আক্রমণ করে বধ করুন। আক্রমণের কোনো সুযোগ দেবেন না তাকে। এর কিছুক্ষণ পর দমনক সঞ্জীবকের কাছে গিয়ে হাজির হলো। সঞ্জীবক তাকে দেখে তার খবর জানতে চাইল। বলল, কি দমনক, তুমি কেমন আছো? উত্তরে দমনক বলল, খবর আর কি, তবে এদিকে রাজকার্য আর ওদিকে বন্ধুকৃত্য, এ দুইয়ের মধ্যেই পিষে চলেছি। তোমার কাছে এলাম এখন বন্ধুকৃত্য করতে। সঞ্জীবক বলল, তুমি আমার অনেক উপকার করেছো। তোমার জন্যেই আমি এখন রাজার বন্ধু হয়েছি। এই বনে জঙ্গলে আমার কোনো বিপদ নেই, সুখে স্বাচ্ছন্দ্যে আছি। সঙ্গে সঙ্গে দমনক বলল, আর বুঝি শেষ রক্ষা হবে না ভাই? কোনো একজনের কুযুক্তিতে তোমার প্রতি মহারাজের ভালোবাসা আর আগের মতো নেই। তিনি তো এখনই আমাকে ডেকে চুপি চুপি বললেন, বলদটা খেয়ে দিয়ে বেশ নাদুস নুদুস হয়েছে, ওকে মেরে ভোজনের উৎসব করব। আমি তাকে মন্ত্রী হিসেবে বোঝানোর চেষ্টা করেছিলাম, বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ঠিক হবে না মহারাজ। আমার কথার পরিপ্রেক্ষিতে তিনি হুঙ্কার দিয়ে বললেন, তৃণভোজী বলদের সঙ্গে মাংসাশী পশুদের বন্ধুত্ব চলে না। তাই এই বিষয় সম্বন্ধে তোমাকে অবগত করতে ছুটে ছুটে এলাম। সঞ্জীবক বলল, সে কি কথা? দমনক বলল, হ্যাঁ, আমার কথা শোনো, এই বন থেকে পালিয়ে প্রাণ বাঁচাও। পিঙ্গলক তোমাকে মেরে খেয়ে ফেলবে। সঞ্জীবক বলল, আমি একবার হলেও পিঙ্গলককে জিজ্ঞেস করতে চাই। আমি ভীতু নই, পালিয়ে প্রাণ বাঁচাতে পারবো না, বন্ধুকে অবিশ্বাসও করতে পারবো না।
বন্ধুর জন্য এ প্রাণ অতি তুচ্ছ, তা দিতে হলে দেব। দমনক বলতে লাগলো, তুমি ভুল করছো বন্ধু। মহারাজ আর আগের মতো তোমার বন্ধু নেই। তিনি আমাকে স্বয়ং বলেছেন তিনি কাল সকালে তোমাকে বধ করবেন। তুমি যদি বিশ্বাস না করো তাহলে কাল সকালে মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে দেখো। তুমি মহারাজের দিকে তাকালেই বুঝতে পারবে। চোখ রক্তবর্ণ ধারণ করেছে, ঘন ঘন তোমার দিকে তাকাচ্ছে আর জিভ দিয়ে ঠোঁট চাটছে। এতেই বুঝে যেও সে তোমাকে আক্রমণ করার চেষ্টা করছে, আর তখনই তার আক্রমণের আগেই তুমি তাকে আক্রমণ করে দিও। এরপর দমনক বন্ধু শেয়াল কর্টকের কাছে হাজির হলো। বলল, দুদিকে হানাহানির বীজ বপন করে এলাম, এবারে অবধারিত পরিণতি দেখতে চাই। কর্টক বলল, এটা কি ভালো হলো? উত্তরে দমনক বলল, ভালোই তো হলো। বলদ সঞ্জীবক আমাদের ক্ষতি করছে, তার জন্যেই মহারাজ আজ তৃণভোজী হয়েছেন, পশু শিকারে বের হন না। আমাদের উপবাসের দিন যাচ্ছে। তাছাড়া সঞ্জীবক মারা গেলে সে আমাদের খাদ্য হবে, আমাদের মন্ত্রীপদ সুদৃঢ় হবে, সবেতেই তো আমাদেরই লাভ। এদিকে দমনক চলে আসার পর সঞ্জীবক ভাবতে লাগলো, পিঙ্গলকের মতো হিংস্র সিংহের সঙ্গে আমার মতো তৃণভোজী প্রাণীর বন্ধুত্ব করা ঠিক হয়নি। প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও এখন আর তা সম্ভব নয়। পিঙ্গলকের অনুচর আমাকে বধ করবে, বরঞ্চ পিঙ্গলকের সামনে হাজির হই, শরণ নিলে হয়তো প্রাণে মারবে না। এভাবেই সঞ্জীবক টলতে টলতে চলল পিঙ্গলকের কাছে। পিঙ্গলক সঞ্জীবকের অপেক্ষায় বসেছিল, তার চোখ দিয়ে অনর্গল জল ঝরছে। দমনকের কথাগুলো শোনার পর থেকে তার মনে শান্তি নেই, কেবলই ফোঁস ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস পড়ছে। হঠাৎ করে পিঙ্গলকের নজরে পড়ল সঞ্জীবক তার দিকে আসছে। সঞ্জীবকের চোখ লাল, নাক ফুলে ফুলে উঠছে আর অস্থিরভাবে চারদিকে তাকাচ্ছে। এসব দেখে দমনকের কথা সত্যি বলে মনে হলো। অপরদিকে সঞ্জীবকও দেখল পিঙ্গলকের চোখ লাল, ভুরু কুচকানো, থেকে থেকেই ঠোঁট চাটছে জিভ দিয়ে। এসব দেখে তার দমনকের কথা মনে পড়ে গেল। এরকমই তো বলেছিল দমনক। দমনকের কথা এক্কেবারে সত্যি হয়ে গেল। উভয়ই আক্রমণের জন্য প্রস্তুত হলো। পিঙ্গলক একটা চাপা গর্জন করে ঝাঁপিয়ে পড়ল সঞ্জীবকের ঘাড়ে। সঞ্জীবকও প্রস্তুত ছিল, সেও তার ধারালো শিং দিয়ে লড়তে লাগলো। কেউ কম যায় না। বেঁধে গেল এক ধুমধুমার লড়াই। অল্পক্ষণের মধ্যেই সঞ্জীবক প্রাণ ত্যাগ করল। মৃতদেহের দিকে তাকিয়ে হায় হায় করে উঠল সিংহরাজ পিঙ্গলক। এ কি করল সে? বন্ধুকে মেরে ফেলল। বন্ধুকে মেরে সে তো বিশ্বাসঘাতকের কাজ করল। দমনক ছুটতে এলো কাছে, বলল, মহারাজ বিলাপ করবেন না। একটা তৃণভোজীকে হত্যা করে শোক প্রকাশ করা আপনার সাজে না। সঞ্জীবক ছিল গোপন শত্রু, আপনি না মেরে ফেললে তার হাতে আপনি প্রাণ হারাতেন। পশুরাজ পিঙ্গলক শান্ত হল। বন্ধুর জন্য শোক এক সময় ভুলে গেল, পুনরায় মন দিল তার রাজকার্যে। এভাবে শেয়াল দমনকের কূটনীতিরই জয় হলো। বন্ধুরা, কখনোই এমন ব্যক্তির সঙ্গে মিত্রতা করতে নেই যে শুধুমাত্র নিজের লোভের কথাই চিন্তা করে। যে ব্যক্তি শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবেই কারোর সঙ্গে বন্ধুত্ব করে, এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করলে সবসময় বিপদেই পড়তে হয়। সবসময় এই চারজন ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখা উচিত। প্রথম হলো লোভী, দ্বিতীয় হলো স্বার্থপর, তৃতীয় হলো ধূর্ত, আর চতুর্থ হলো চরিত্রহীন। এমন ব্যক্তিরা সর্বদাই আপনাকে বিপদে ফেলবে। আপনাদের কাছেও যদি এমন কোনো কাহিনী থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন। আমরা আপনাদের কাহিনীটি গল্পের আকারে প্রকাশ করব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।